আমাদের বাংলাদেশে অনেক সাংবাদিক আছে, তারা ভালো ভালো পজিশনে থেকেও দেশের জন্য ভালো কাজ করতে পারে না। কিন্তু সাইফুর সাগর, ফেস দ্য পিপল, খেয়াল করেছেন সে যে অবদান রেখেছে শেখ হাসিনার দুঃশাসনের কুশাসনের সময়ে, এটা জাস্ট অসাম, বিস্ময়কর। অন্য কোনো দেশ হলে তাকে মাথায় তুলে নাচত। আমার তো মনে হয় সাইফুর সাগর যে যা করেছে তা একটা নয়া দিগন্ত পত্রিকাও করতে পারে নাই। আর প্রথম আলো তো করবেই না, তারা তো ভারতের পক্ষে, দেশের গুম খুনের পক্ষে সমর্থন জুগিয়েছে। এমনকি সেটার সাথে যুক্তও ছিল পুলিশের মাধ্যমে মিথ্যা জবানবন্দি আদায়ের ক্ষেত্রে। কালবেলা পত্রিকা, চ্যানেল আই পত্রিকা, চ্যানেল, এইসবের ভিড়ে, বাংলাদেশ বিরোধী চক্রের ভিড়ে সাইফুর সাগর যে কাজটি করেছে তা অসাম। আপনি হয়তো ভাবতে পারেন আমি কেন পিনাকির কথা বলছি না, কেন ইলিয়াস হোসেনের কথা বলছি না, বা কেন কনক সারোয়ারের কথা বলছি না, হাসিনার কথা বলছি না, মিশনের কথা বলছি না, মিশকের কথা বলছি না, আরও অনেকে যারা আছে, বা নাগরিক টিভির কথা বলছি না। তারা করেছে, কিন্তু সাইফুর সাগর যে কাজটি করত তখন এত বড় কাজ মনে হয়নি সেটাকে। সে সরাসরি যে ভিকটিম, তার সাথে পাবলিকের কানেক্ট করে দিত। সে যে মজলুম, তার উপরে যে জুলুম হচ্ছে সেটা সরাসরি সামনে নিয়ে আসতো, এবং যেখানে পৌঁছানোর সেটা পৌঁছে যেত। আপনি যখন যেমন বিএনপির ঢাকা 14 আসনে যিনি নমিনেশন পেয়েছেন তুলি, তার ভাইকে যখন গুম করে নিয়ে যাওয়া হয়েছে, এই জিনিসটা কে সামনে এনেছে বলেন তো? এই সাইফুর সাগর। এই যে যার বউ চলে গেছে, আপনার আসিফ আদনান অথবা একটা হুজুর আছে না, তাকেও কিন্তু একবার আপনার এই গুম করা হয়েছিল, কিডন্যাপ করা হয়েছিল। তার স্ত্রীকে আলোচনা এনেছে কে? সাইফুর সাগর। সাইফুর সাগরই এই যে আদনান হুজুর গুম হয়েছে, এই জিনিসটা মানুষকে জানাইছে এ সাইফুর সাগর। এগুলো কিন্তু এক একটা অনেক বড় কাজ। শুধু আলোচনায় আনেননি, তার সাথে একজন আইনজীবী রেখেছেন, এ ব্যাপারে তার প্রতিকার কি হতে পারে, এখন কি অ্যাটেম্প্ট নেওয়া যেতে পারে, তার স্ত্রীর আকুতি কি, হ্যাঁ, সবগুলো ব্যাপার কিন্তু সাইফুর সাগর সামনে নিয়ে আসতেন। এই সাইফুর সাগর একটি ভয় পাচ্ছেন সম্প্রতি। সাইফুর সাগরের ভয়, অনেক দেরি করে ফেলেছি ইন্ট্রোটাতে আমি, তারপরও তার প্রতি এটা না বললে, তাকে নিয়ে তো আর ভিডিও বানানো হয় নাই, কেউ বানায় না, বাংলাদেশে আসলে ভালো মানুষের মর্যাদা দেওয়া হয় না। তো তার একটি ভয়ের কথা তিনি জানিয়েছেন, সেটি হলো যার ভয়টি এখন সত্য প্রমাণিত হয়েছে। তা এই কারণে আসলে কথাটি বলছে। এই ভিডিওটির ভিউ খুব বেশি হবে তা কিন্তু নয়। যে ভয়টি জানিয়েছেন, তিনি গত পরশু একটি ভিডিও করেছেন, নট পরশু, 1 তারিখে, 1 নভেম্বর। সেখানে তিনি বলেছেন একটা জিনিস খেয়াল রাখবেন, জাকির নায়েক বাংলাদেশে আসার কথা আছে। কোনোভাবে যদি জাকির নায়েক না আসে বা আসতে না পারে, বাংলাদেশের প্রোগ্রামটা তার কোনোভাবে যদি ক্যান্সেল হয়ে যায়, তাহলে মনে রাখবেন সরকারের ভিতরে সিদ্ধান্ত প্রণেতাদের মধ্যে ভারতপন্থী কোনো লোক রয়েছে, তাদের কারণেই জাকির নায়েক বাংলাদেশে আসাটা মিস হবে, যদি মিস হয়ে যায়। এখন কথা হলো, এই যে আশঙ্কাটা করা কেন করেছেন? কারণ ভারত এখানে একটা গেম খেলেছে। ভারত বলেছে যে জাকির নায়েককে যেন ভারতের হাতে তুলে দেওয়া হয়। দেখেন ভারত আমাদেরকে কত দুর্বলভাবে, ভার্নারেবল মনে করে, আমাদের শাসনকে ন্যূনতম পাত্তা দেয় না। জাকির নায়েক প্রায় 10 বৎসর যাবৎ মালয়েশিয়াতে অবস্থান করেছেন, কাতারে রেগুলার আসা যাওয়া করছেন। মালয়েশিয়ার কাছে জাকির নায়েককে ফেরত না চেয়ে তারা বাংলাদেশে মেহমান হিসাবে আসবে, সেখানে তারা জাকির নায়েককে ফেরত চেয়ে বসেছে। এই সামান্য ভয়কে পাত্তা দিতে গিয়ে হয়তোবা জাকির নায়েককে বাংলাদেশে আসতে দেয়া হবে না। এটাই ছিল সাইফুর সাগরের ভয় এবং মূল লজিক। এখন কথা হলো, দেখেন ভারতের কতটা প্রভাব। জাকির নায়েকের আশাটা ঠিকই সরকার ক্যান্সেল করে দিয়েছে, যদিও জাকির নায়েক তখন পর্যন্ত মানে ক্যান্সেল করা পর্যন্ত জাকির নায়েক ভিসার জন্য আবেদন করেননি। কারণ এখান থেকে গ্রিন সিগন্যাল, অনুমতি বা ইনভিটেশন না পেলে তিনি তো আর আবেদন করতে পারেন না। একটা
আমন্ত্রণ বা দাওয়াতপত্রের ভিত্তিতেই ভিসার জন্য আবেদন করা হয়। আমি বলছি না বাংলাদেশের ভিসা পাওয়া খুব কঠিন, সেটা বলছি না। আমি বলতে চাইছি মূলত আপনি কিসের ভিত্তিতে বাংলাদেশে যাবেন, নিজের ইচ্ছায় যাবেন নাকি বাংলাদেশ আপনাকে ইনভাইট করে নিচ্ছে। ভিসা নেওয়ার বা ভিসা দেওয়ার একটা রিজন থাকে, সেই রিজনটা মেনশন করার জন্যই তিনি অপেক্ষা করছিলেন বাংলা। শেষ পর্যন্ত বাংলাদেশ সরকার জাকির নায়েককে বাংলাদেশে আসার ব্যাপারটি ক্যান্সেল করে দিয়েছেন। তারা বাংলাদেশের সরকার রিজন দেখিয়েছে সামনে নির্বাচন। আসলে ফ্যাক্ট হলো ভিতরে তৌহিদ আছে, আসিফ নজরুল আছে, আর বিএনপির বড় একটা চক্র আছে। বিএনপি কোনোভাবে চায় না ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসুক। জাকির নায়েক বাংলাদেশে আসা মানে বিশাল একটা ফ্লো তৈরি হবে, বিশাল একটা জোয়ার তৈরি হবে ইসলামিক শক্তির পক্ষে, মানুষের অনুভূতিকে আমূল বদলে দিতে পারে। আমি জাকির নায়েককে ফেরেশতা করে তুলছি না, জাকির নায়েকের প্রতি আমার চরম বিরক্তি আছে, তার ভুল আছে। যেমন জাকির নায়েক যখন ইসলামিক টিভি প্রতিষ্ঠা করে, হ্যাঁ, আমি কিন্তু খুব ছোটবেলা থেকে ইসলামিক মেল মোয়ালার, দেশে কি পৃথিবীতে কি হচ্ছে কি ঘটছে এসব নিয়ে ভাবতে আমার ভালো লাগতো। তখন আমরা চিঠি দিয়ে অনুরোধ করেছিলাম প্রায় 100 লোক যে পিস টিভির সদর দপ্তর যেন ভারতে করা না হয়। IRRF, ইসলামিক রিলিফ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, এটার সদর দপ্তর যেন সেখানে না করা হয়। আমরা বলেছি সেটা ইসলামিক পিস টিভির অফিসটা যেন কাতার থেকে পরিচালিত হয়, প্রধান অফিসটা কাতারে হোক। ইন্ডিয়াতে একটা বড় সড়ো খুব স্বয়ংসম্পন্ন স্টুডিও থাকুক, কিন্তু এটার সদর দপ্তর থাকবে কাতারে। কিন্তু জাকির নায়েক তখন ছিল ঘাটতাড়া, বয়সও কম ছিল। তখন সে আল্লামা দেলোয়ার হোসেন সাইদের সমালোচনা করত, সফট সমালোচনা করত, ঠিক আছে, অন্যদের মতো উগ্র না। তখন সে জামায়াতের আন্দোলনের সমালোচনা করত, মিশরের ইখওয়ানের সমালোচনা করত। কিন্তু তখন সে বুঝতে পারতো না যে এরা কত মজলুম। মজলুমের সমালোচনা যে করে সে কোনোদিন পূর্ণ ইমানদার হতে পারে না। এটা বিলিভ ইট। আপনি এখন ফিলিস্তিনে হাজার হাজার মানুষকে মেরে ফেলছে, শিশুকে মেরে ফেলছে, আপনি স্টুডিওতে বসে বসে ফিলিস্তিনের সমালোচনা করবেন, ইটস নট ইমান, এটা ইমান হতে পারে না। আগে আপনার কাজ হলো মজলুমকে জুলুমের হাত থেকে বাঁচানো, জালিমের হাত থেকে বাঁচানো, তারপর আপনি জাস্টিসে যাবেন। তো যাই হোক, তিনি তখন আল্লামা দেলোয়ার হোসেন সাইদির সমালোচনা করতেন, আরও অনেকের সমালোচনা করতেন, সেটা বুঝে হোক না। পরে অবশ্য সেই সমালোচনাগুলোর পূর্ণ ব্যাখ্যা দিয়েছেন তিনি। এখন কথা হলো, আমি এটা বললাম এই কারণে, হয়তো অনেকে ভাবতে পারে আমি জাকির নায়েকের অন্ধভক্ত, প্রশ্নই আসে না। আমি কারোর অন্ধভক্ত না। আমি চাই যার মধ্যে সচ্ছলতা আছে, সরলতা আছে, তাদেরকে আমার ভালো লাগে। কারণ আল্লাহ তাআলা এই পৃথিবীতে যাদেরকে নবী হিসাবে পাঠিয়েছেন, রাসূল হিসাবে পাঠিয়েছেন, তাদের প্রধানতম বৈশিষ্ট্য হলো হৃদয়ের স্বচ্ছতা, সরলতা, কোনো বক্রতা নেই। নবী রাসূল হওয়ার ক্যাটাগরি কিন্তু জ্ঞান নয়, জ্ঞানের ভিত্তিতে নবী রাসূলদেরকে নবী রাসূল বানানো হয়নি, সরলতার ভিত্তিতে। তবে নবী রাসূলদের জ্ঞান কম তা কিন্তু নয়, তাদের শিক্ষক সরাসরি আল্লাহ তাআলা। তাদেরকে আল্লাহ প্রয়োজনীয় শিক্ষা দিয়েছেন, প্রয়োজনীয় মুহূর্তে তাৎক্ষণিক শিক্ষাও তাদেরকে দিয়েছেন, অজ্ঞাতে অগোচরেও শিক্ষা দিয়েছেন। তাদের শিক্ষা ভিন্ন। তবে দুনিয়ার আলোকে গবেষণা করা, ওই যে আপনারা রিসার্চ গবেষণায় তো পড়াপড়ি, ওই জ্ঞানে, বক্রতার জ্ঞানে, দুনিয়াবি জ্ঞানে জ্ঞানান্বিত নয়। যেই জ্ঞানের প্রয়োজন সেই প্রয়োজনীয় জ্ঞানটা নবী রাসূলদের সবচাইতে বেশি। আর তাদের সবচাইতে বড় যোগ্যতা একাগ্র ঈমান, তাকওয়া, ইখলাস, আর হলো কি সরলতা। আল্লাহ রাসূলের হৃদয়ে ছাক করা হয়েছে না, সার্জারি করা হয়েছে না, আল্লাহ রাসূলকে সার্জারি করা হয়েছে। এই কারণে বলে নিলাম জাকির নায়েকের আমি আমি হলাম যতদিন মানুষকে আমি সরল দেখি। এখনও আমাকে কেউ যদি প্রশ্ন করে জাকির নায়েকের ব্যাপারে তোমার মনোভাব কি, আমি বলি এখন পর্যন্ত ভালো, টিল নাও ভালো, ভবিষ্যতের ব্যাপারে আমি জানি না। তো এই জাকির নায়েককে আনার ব্যাপারে সাইফুর সাগরের যে ভয় দেখিয়েছেন বা ভয় পেয়েছেন, আশঙ্কার কথা প্রকাশ করেছেন, সেই আশঙ্কা কিন্তু সত্যি প্রমাণ হয়েছে। সাইফুর সাগরও তো পোরখাওয়া মানুষ, মজলুম, জালিম দ্বারা নির্যাতিত, দেশ ছাড়া মানুষ কিন্তু তিনি।
তিনি কিন্তু ছোটোখাটো একদম ফেলনা সাংবাদিক ছিল না। তিনি যদি সরকারকে, ফ্যাসিস্টকে তেল মেরে সাংবাদিকতা করতেন, তাহলে এখন তিনিও হয়তো একজন খালেদ মহিউদ্দিন হতে পারতেন। খালেদ মহিউদ্দিনের চাইতে বড় কাজ তিনি করেছেন, মানে পরিচয়ের ক্ষেত্রে তাকে খালেদ মহিউদ্দিনের মতো হয়তো চিনত, হ্যাঁ, অথবা আপনার ধরেন কালের কণ্ঠের সম্পাদক তার মতো হয়তো চিনত। হ্যাঁ, তিনি এক জীবনে যতগুলো মজলুম মানুষের পাশে দাঁড়িয়েছেন তা সত্যি বিস্ময়কর। আমি তাকে খুব শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই, তার অতীত স্মৃতির প্রতি, দুঃখের স্মৃতির প্রতি সহমর্মিতা জানাই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।